হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার উইকেন্ড অ্যানালিসিস ভিডিও। আমরা যেরকম প্রতি সপ্তাহে মার্কেট অ্যানালিসিস করি, এই সপ্তাহ আমরা স্টেপ বাই স্টেপ দেখব যে নেক্সট উইকে মার্কেট কোথায় যেতে পারে, ইম্পর্টেন্ট লেভেল কি আছে, কোন সেক্টর কিরকম পারফরমেন্স করছে, অ্যান্ড স্টক ওয়াইজ কি মুভমেন্ট রয়েছে। লাস্ট উইকে আমাদের মার্কেট আমরা যেখানে অ্যানালিসিস করেছিলাম সেখান থেকে আমরা দেখতে পেয়েছি যে মার্কেটের মধ্যে একটা ফল এসছে। তো আমি খুব এই জিনিসটা আমি বারবার করে রিপিট করি যে যত লিকুইড অ্যাসেট আছে, যত হাইলি লিকুইড অ্যাসেট আছে, সেখানে 90% ট্রেড ইনস্টিটিউশনসই হয়। তো সেইখানে এই ইনস্টিটিউশনস কি করে না, ট্র্যাকিং গেম খুব চালায়। যে আগে আমাদের ট্রেডিং যে ফরম্যাট ছিল, আর এখন আস্তে আস্তে কিছুটা হলো ট্রেডিং ফরম্যাট চেঞ্জ হয়েছে। আমাদের মেন যে কাজটা ছিল যে আগে যে ট্রেন্ডে একটা স্মুথ আসতো, এখন সেই স্মুথনেসটাও আসে, কিন্তু সেটা হায়ার টাইম ফ্রেমে দেখা যায় সেই স্মুথনেসটা। স্মলার টাইম ফ্রেমে যদি আমরা সেই জিনিসটা দেখি, তাহলে কি হয় যে মার্কেট উপরে যাচ্ছে। এখানে এই কনসেপ্ট গুলো খুব ভালো ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে মার্কেট উপরে যাচ্ছে, হায়ার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি মার্কেট উপরে যাচ্ছে। লোয়ার টাইম ফ্রেমে যখন হায়ার হাই হয়, তখন কি হয়, এরকম ভাবে স্ট্রাকচার ব্রেকডাউন দেয়, দিয়ে আবার এগেন হায়ার হাই হয়। তো এরকম টাইপের স্ট্রাকচার এখন মার্কেটে বেশিরভাগ ক্ষেত্রে শর্টার টাইম ফ্রেমে দেখা যায়। তো আমরা যদি এখানটা একবার ভালো করে অ্যানালিসিস করি, তাহলে বুঝতে পারবো যে কিভাবে শর্টার টাইম ফ্রেমের মধ্যে মার্কেট এখন মার্কেট চলে, অ্যান্ড সেই বেস করে আমরা কিভাবে মেন্টালিটি রাখবো। একটা জিনিস সবসময় মাথায় রাখবো, যে আমি ব্যাংক নিফটি ট্রেড করি বা নিফটি ট্রেড করি, বিটকয়েন করি, গোল্ড করি, শর্টার টাইম ফ্রেম যখন করছো, তখন কিছু জিনিস জিনিস আমরা দেখতে হয়, যেটা যে ওভারঅল বায়াসনেসের এগেনস্টে কিরকম কি মুভমেন্ট আসছে, ইম্পর্টেন্ট লেভেল কি কেমন ভাবে অ্যাক্ট করছে, এই ছোট ছোট পয়েন্টগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো আমি আজকে কিছু জিনিস তোমাদের শেখাবো, সেই জিনিসগুলো সবসময় মাথায় রাখবে। যে একটা ফার্স্ট, যত লিকুইড অ্যাসেট আছে তাদের মধ্যে স্টেট ওয়াইজ মুভমেন্ট হয় না। যেরকম ব্রেকআউট, মানে প্রাইস দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে ব্রেকআউট করে গেল, এরই ব্রেকআউট গুলো খুব কম টাইমে দেখা যায়। যখন এক্সট্রিমলি বাইং প্রেসার থাকে, সব ইনস্টিটিউশন খুব গুড নিউজ মার্কেটে চলছে, তখনই এরকম টাইপের ব্রেকআউট আসে। আদারওয়াইজ কি হয়, ব্রেকআউট গুলো কি হয়, জেনারেলি প্রথমে ব্রেকআউট এরকম আসে, ব্রেকআউটটা ব্রেকআউট করায়, ব্রেকআউট ফেল করায়, ফেল করে নিচের দিকে দেখায়, তারপরে এগেন ব্রেকআউট হয়। তো এইভাবে মার্কেট মুভমেন্টাম, মার্কেট স্ট্রাকচার চলে, যেটা আমরা লাস্ট কয়েকটা উইকে দেখতে পাচ্ছি। আমি লাস্ট কয়েকটা উইকে বারবার আমি রিপিট করছি, মার্কেটের ট্র্যাপ খুবই হচ্ছে। আমাদের মার্কেট আলটিমেটলি এখান থেকে এখানে উপরেই গেছে, আমরা যে ভিউটা রেখেছি মার্কেট উপরে গেছে, কিন্তু কি হচ্ছে, মার্কেটের ট্র্যাপ করিয়ে করিয়ে উপরে নিয়ে যাচ্ছে। যেরকম আমরা যদি এখানে নোটিস করি, তাহলে কি হয়েছিল, প্রথমে এখানে যখন লোয়ার লো যখন ফরমেশনটা হলো, এখানে লোয়ার লো ফরমেশন হলো, হওয়ার পরে এখানে একটা স্ট্রাকচার তৈরি করেছিল কনসলিডেশন, যেটা ব্রেকআউট হলো, হওয়ার পরে ফেল করালো। তারপর এখানে অনেক দিনের লোয়ার লোটাকে ব্রেক করলো, করে এইটা কনসলিডেশন করে আবার উপরে গেল। তারপরে হায়ার হাই করলো, করার পর এগেন আবার হায়ার হাই এ ব্রেকআউট ফেল করালো। তারপর প্রাইসে এইখানে আবার ব্রেকআউট ফেল করায় স্ট্রাকচারের মধ্যে, তারপরে নিচে আবার ফেল করায়, তারপরে এগেন আবার ফেল করায়। কিন্তু মার্কেট গেছে কোন দিকে, উপরের দিকে গেছে। তাহলে আমরা কিরকম ভাবে বুঝবো যে নেক্সট মুভমেন্ট মার্কেটে কি আসতে পারে না আসতে পারে, সেটা আমরা বুঝবো। ও আগে সবার প্রথমে ব্রডার টাইম ফ্রেম দেখে নেবো। ব্রডার টাইম ফ্রেম যদি আমরা দেখি, ব্রডার টাইম ফ্রেম স্টিল বুলিশ রয়েছে, প্রাইস অ্যাকশন ঠিকঠাক করেছে, যে হায়ার হাই প্রাইস অ্যাকশন স্ট্রাকচার তৈরি করছে। কিন্তু শর্টার টাইম ফ্রেমে যখন আমরা সিগন্যালটা নিচ্ছি, তখন এই সিগন্যালটা যদি কিছু ট্র্যাপ থেকে সিগন্যালটা আসে, তাহলে সেটা কিন্তু খুব পারফেক্টলি কাজ করবে। যেরকম আমার ব্রডার টাইম ফ্রেম কি আছে, প্রাইস উপরে গেছে, নিচে এসছে, এসে আবার উপরের দিকে গেছে। তো আমরা যদি জুলাই মাসে দাঁড়িয়ে থাকি, জুলাই থেকে আগস্ট, তো জুলাই মাসটা কি ছিল, জুলাই মাসটা আমাদের যদি আমি প্রাইস অ্যাকশন দেখি, এই প্রাইস অ্যাকশনটা যদি দেখি, তাহলে এর উপরে যখনই যাওয়া শুরু করবে একটা মোমেন্টাম আসবে। বাট এই জুলাই মাসের আমি যদি এখানে পুরো প্রাইস অ্যাকশনটা আমরা যদি লক্ষ্য করি, মার্কেট উপরে গেল, কিন্তু কিভাবে গেল মার্কেট উপরে, ট্র্যাপ করার পরে। আমরা যদি এখানে কারেন্ট প্রাইস অ্যাকশনটা যদি ফলো আপ করি, তাহলে কি হয়েছে, মার্কেট উপরে গেছে, এখানে লোয়ার লো বানিয়ে তারপরে হায়ার হাই বানিয়েছে।
তাহলে আমাদের কাছে ইম্পর্টেন্ট দেখতে হবে যে খুব ইজিলি আমরা কিভাবে বুঝবো যে কোন জায়গা থেকে প্রাইসের ট্র্যাপ হবে, কোন জায়গায় প্রাইসে উপরে যাবে। আমাদের একটা জিনিস সবসময় ফলো আপ রাখতে হবে যে ম্যাক্সিমাম এসএল কোন প্রাইসের মধ্যে রয়েছে। তো সেই লেভেল গুলো কি হয়ে যায়, খুব ভালো ট্র্যাপিং এর এরিয়া হয়ে যায়। তো এখন আমরা কারেন্ট স্ট্রাকচারে যদি ম্যাক্সিমাম এসএল গুলো যদি আমি বার করতে চাই, তাহলে কোন লেভেলটা হতে পারে। তাহলে আমাদের এখানটায় যদি আমরা ফলো আপ করি, যে আমরা মার্কেট স্ট্রাকচার যদি দেখি, এই 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 হচ্ছে মার্কেট স্ট্রাকচার। কারণ এখানে কি ছিল, ম্যাক্সিমাম এসএল তৈরি হয়েছিল। তো এইখানে একটা ট্র্যাপ করে এখানে একটা ক্লিনেস্ট মুভ হয়েছে। আবার এখানে একটা মার্কেটের মধ্যে ম্যাক্সিমাম এসএল তৈরি হয়েছিল, এখান থেকে একটা ক্লিনেস্ট মুভ এসছে, দেখো স্ট্রংগেস্ট মুভ এসছে। তো সেই অনুযায়ী আমরা যদি এইখানটা দেখি, এখানে একটা সিম্পল ফল হয়েছে, খুব লো ভলাটাইলিটি, ধীরে ধীরে মার্কেট নিচের দিকে এসছে। তো এখন আমরা যদি ম্যাক্সিমাম এসএল জোনটাকে যদি বার করতে চাই, আমাদের মার্কেটের মেন বায়াসনেস কোন দিকে, বুলিশের দিকে। ঠিক আছে, মেন আমাদের মার্কেটের বায়াসনেস কি, আমরা মান্থলি চার্টে কি দেখলাম, মান্থলি চার্টে স্টিল বুলিশ। তো এই স্টিল বুলিশের মধ্যে আমরা কিভাবে উপরের দিকে একটা স্মুথ মুভমেন্ট পাবো। তো সেইখানে যদি দেখি, এখানে একদম ক্লিয়ার কাট ডাউন সাইডে এসছে। এবার আমি যদি একসেপ্ট করি এখান থেকে ক্লিয়ার কাট আপ ট্রেন্ড আসবে, তাহলে এটা কিন্তু ভুল। কারণ এইভাবে মার্কেট র্যালি করে না। কারণ হাই লিকুইড অ্যাসেটে কি হয়, সবসময়ের জন্য এই ট্র্যাপিং গেম কিন্তু চলতে থাকে। তাহলে আমরা এখানে যদি সিম্পল এই প্যাটার্নটাই লক্ষ্য করি, তাহলে এখন বায়ার সেলার্স এর মধ্যে কি দেখাচ্ছে। এখন যদি আমরা দেখি, এই জোনটার মধ্যে কি হয়েছিল, এই জোনটার মধ্যে দেখো সব থেকে বেশি শর্ট হয়েছিল। তাই জন্য কি হয়েছে, এটা ব্রেকআউট করায়, করে এসএল হিট করিয়ে এই যে ক্লিনেস্ট মুভ দিয়ে দেয়। আবার এই জায়গাটার মধ্যে অনেক এসএল তৈরি হয়েছিল, তো এইখানে এসে এর নিচে আসে, এসে এখান থেকে ক্লিনেস্ট মুভ চলে যায়। তাহলে নিচেও লিকুইডিটি হান্ট হয়েছে, উপরে লিকুইডিটিও হান্ট হয়েছে। তাহলে ফর দা সাম টাইম মার্কেট কি হবে, এই লেভেলে আবার উপরে যেতে পারে, আবার নিচে আসতে পারে। তো এখন মার্কেটের কাছে রিসেন্টলি কোনো লিকুইডিটি জোন নেই। কি বললাম, সামনাসামনি মার্কেটের কাছে কোনো লিকুইডিটি জোন নেই যেটাকে হান্ট করে মার্কেট ট্র্যাপ হবে। কারণ এটা অলরেডি প্লেস আউট হয়ে গেছে, এটাও অলরেডি প্লেস আউট হয়ে গেছে। তাহলে মার্কেটের জন্য এই দুটো লেভেল কিসের কাজ করবে, এইটা একটা স্ট্রং সাপোর্টের কাজ করবে, এইটা আবার একটা স্ট্রং রেজিস্ট্যান্সের কাজ করবে, আবার নিউ লিকুইডিটি তৈরি করার জন্য। তাহলে আমরা কি দেখতে পারি, এখান থেকে মার্কেটের মুভ এতটা আসতে পারে, বা এখান থেকে অ্যাকশন আসতে পারে। আমরা মিডিলে কোনো ডাইরেকশনস বানাবো না। আমরা সবসময়ের জন্য এরিয়াগুলোতে দেখবো যে এই এরিয়াতে পজিশনাল ট্রেড কিভাবে প্ল্যান করা যায়। তো এখানে যেরকম কি ছিল, এখান থেকে মার্কেটে এখানে হাই, এখানটায় স্মল কনসোলিডেশন তৈরি করেছিল, যে অনেক দিন ধরে এই জায়গাটা সাস্টেন করে উপরে ব্রেক করে এর এখানটায় লিকুইডিটি মানে এসএল গুলোকে নিয়ে মার্কেট নিচে চলে এসেছে। আবার এই এরিয়াতে অনেকগুলো এসএল পেন্ডিং ছিল, সেইখানে এখান থেকে নিয়ে আবার মার্কেট উপরে চলে গেছে। তাহলে সেই ফর্দার এখন আমরা যদি কারেন্টলি দেখি, তাহলে এই লেভেলটা আর এই লেভেলটা, দুটো লেভেল কি হয়ে গেছে, এখন দুটোই লেভেল যেখানে এসএল, যেগুলো উপরে সেলার এসএল নিচে ছিল, নিচে বায়ার এসএল ছিল, দুটোই হান্ট করে নিয়েছে। তো হান্ট করার পর মার্কেটে এখন যে মুভমেন্ট আসছে, এটা একদমই লো ভোলাটাইল, একদম ধীরে 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 মার্কেট নিচে আসছে। তো আমরা অ্যাক্ট করব এই লেভেলের এইখানটায়, আমরা যদি পাই এইখানটা আমরা পজিশনস বানাবো পজিশনাল ট্রেডিং এর ক্ষেত্রে, অথবা আমরা এইসব জায়গায় পজিশনস বানাবো কোন দিকে, আমরা নিচের দিকে পজিশনস বানাবো। আমরা এখানে ডিরেক্ট ব্রেকআউটে আমরা ট্রেড প্ল্যান করব না। ডিরেক্ট ব্রেকআউট যদি হয়ে যায়, তাহলে আমি এসএল দিয়ে পরের বার চেষ্টা করবো যে রিটেস্টে আমরা পজিশন বানানোর জন্য। তো এখনকার ফর নাও আমাদের দুটো লেভেল লিকুইডিটি হয়ে গেছে। নতুন লিকুইডিটির লেভেল যতক্ষণ না তৈরি হচ্ছে, ততক্ষণ আমি তো ফুল সাইজে পজিশনস বানাবো না। তো নিফটি ব্যাংক নিফটির জন্য আমাদের এই অ্যানালিসিস থাকবে, এটা সবসময় মাথায় রাখবো যে আমরা বড় যেগুলো হাইলি লিকুইড অ্যাসেট, সেগুলো নর্মাল ভাবে মার্কেটে চলে না। যেরকম আমরা যদি দেখে নিই, এখানে যেমন বিটিসি, এই এরিয়াতে যদি আমরা দেখি, এটা ব্রেকআউট হয়েছে। এই ব্রেকআউট হওয়ার আগে এই পজিশনে এখানে ব্রেকআউটটা কি হয়েছে, এখানে ক্লিনেস্ট ব্রেকআউট ছিল।
তার আগে আমরা যদি এখানে দেখি, বারবার কি করছিল প্রাইস, এইখানে নিচে এসছে, প্রাইস এইখান থেকে বারবার নিচের দিকে এসছে, এখানে স্ট্রাকচারে নিচের দিকে ডাউন হয়ে যাওয়ার চেষ্টা করেছে। তো প্রাইসে এখান থেকে রিকভারি করার জন্য এইখানে বারবার নিচের দিকে এসে কি হয়েছে, বায়ারদের লিকুইডিটি নেওয়া হয়েছে, তারপরে গিয়ে কিন্তু একটা স্ট্রং মুভ উপরের দিকে দেখা গেছে। তাহলে প্রাইস যখন উপরের দিকে যায় তখন নিচের দিকে লিকুইডিটি নিয়ে, আর যখন প্রাইস উপর থেকে নিচে পড়ে মানে সেলারদের লেভেলে লিকুইডিটি নিয়ে নিচের দিকে পড়ে। তো এইখানে হায়ার টাইম ফ্রেমে যেগুলো সব শর্ট সেলার ছিল তারা পজিশন স্কোয়ার অফ করেছে বলেই এত বড় মুভ দেখা গেছে মার্কেটে। আমরা যদি গোল্ডের চার্টে যাই, গোল্ড, গোল্ডেও সেম জিনিস হয়েছে। প্রথমে আমরা যদি এই লেভেলটাকে যদি দেখি, এই লেভেল থেকে কি হয়েছে, প্রাইস এখানে গিয়ে রিয়াক্ট করেছে, আগে প্রাইসে ফল এসছে, ফল আসার পর তারপরে উঠেছে, আবার ফল এসছে, আসার পর প্রাইসে কিন্তু ব্যাক এসছে। তাহলে আমরা যদি এখানে সিম্পল এখানে যদি নোটিস করি যে প্রাইস লোয়ার লো যাচ্ছে, এখান থেকে প্রাইসের মধ্যে ফল আসতে পারে। তো এখানে ফল, অবভিয়াসলি ফল এসছে, এই এরিয়াতে ফল এসছে, কিন্তু কি হয়েছে, সাস্টেন করেনি নিচের দিকে। যে সেলাররা ট্রাই করেছে এখানে আসার জন্য, কিন্তু সেলাররা ফেল হয়েছে। ফেল হওয়ার পরে যখন এই লেভেলগুলো ব্রেক হয়েছে তারপরে কিন্তু এখানে একটা স্ট্রং মুভ এখানে কিন্তু দেখা গেছে। তাহলে সেম অ্যাজ ইট ইজ যদি আমরা এখন নিফটির চার্টে যদি দেখি, তাহলে নিফটির চার্টে আমরা হাই হাই সাইড অ্যান্ড লো সাইড বোথ সাইডে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে উপরে গিয়ে ব্রেকআউট ফেল হয়েছে, নিচে গিয়ে ব্রেকডাউন ফেল হয়েছে। এইবার মার্কেটের মধ্যে কি হতে পারে, এইখান থেকে মার্কেট ওভারঅলে যদি বুলিশ হয় তাহলে আমি চেষ্টা করব এই লো জোন থেকে আমরা বাইটা করার। আর যদি এখানটায় এসে সাস্টেন করে যদি ক্রস করে, করে রিটেস্ট করে, তাহলে আমি এখানে বাই করার চেষ্টা করবো, আদারওয়াইজ আমি সেলিং এই থাকবো। এই হয়ে গেল আমাদের বেসিক অ্যানালিসিস। এবার এইটার উপরে বেস করে আমরা এবারে চলে যাব আমাদের স্টকেজের উপরে। আজকে আমরা স্টকেজে কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা স্টক সিলেকশন করব, সেগুলো আমরা একবার স্টেপ বাই স্টেপ দেখবো। যেরকম আমাদের কোয়ার্টারলি স্ক্যানের মধ্যে মোটামুটি সব রেজাল্ট মোটামুটি চলে এসছে। দেখো রেজাল্ট, কারেন্ট রেজাল্টে সব জুনের রেজাল্ট রয়েছে। এবার কাদের রেজাল্ট কেমন হলো না হলো আমরা এগুলো দেখার চেষ্টা করবো। তো একবার আমরা এই স্ক্যানটাকে ওপেন করে নিই। এখানে কি কি মেট্রিক্স আছে সেই মেট্রিক্স গুলো আমরা দেখবো, দেখে আমরা স্টকে অ্যানালিসিস করব। সবার প্রথমে এখানে আছে মোমেন্টাম স্কোর, 6 মাসের মোমেন্টাম স্কোর, যেখানে টেকনিক্যাল লিসিস যে যার যার ভালো সেই সেই স্টকস গুলো এখানে রয়েছে। যে যার যার মোমেন্টাম স্কোর অ্যাটলিস্ট 60-এর উপরে রয়েছে তারা সবাই এখানে রয়েছে। এখানে দেখতে পাবে না কোনো স্টক 50-এর নিচে রয়েছে, সব যারা ভালো মোমেন্টাম স্কোর রয়েছে তারাই রয়েছে। এইবার তার হচ্ছে আমরা যদি এখানে ফলো করি, কারেন্ট উইকলি ক্লোজ হচ্ছে এটা, এখানে কারেন্ট উইকলি ক্লোজ রয়েছে। এবার আমরা ডেপ টু ইকুইটিতে যাই। ডেপ টু ইকুইটি প্রিসিডিং ইয়ার মানে লাস্ট ইয়ারের কত ডেপ ছিল, এখানে লাস্ট ইয়ারে ছিল 1.6, কারেন্ট ইয়ারে আমাদের ডেপ্ট কিন্তু এই কোম্পানিটার কমেছে। তারপর রিটার্ন অন ইকুইটি যদি দেখি 19 ছিল, এখানে 22 হয়েছে। তারপর এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ডের রেজাল্ট ছিল, এখানে কত ছিল, লাস্ট ইয়ারের ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন ছিল হচ্ছে 3,000 কোটি টাকা, সেখানে এটা বেড়েছে। তারপর কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের এন্ডের আমরা যদি দেখে নিই 4, এখানে আমাদের দেখা যাচ্ছে যে লাস্ট 4 কোয়ার্টার ব্যাকে এটার সেলস কত ছিল, 45,000 কোটি টাকা, সেখানে সেলস বেড়েছে। তো নেট প্রফিট দেখি, নেট প্রফিট হচ্ছে আমাদের লাস্ট ইয়ার অন ইয়ারে কোয়ার্টার বেসিসে আমাদের প্রফিট ছিল 4,000 কোটি টাকা, সেখানে হচ্ছে 6,000 কোটি টাকা। আর কারেন্ট লেটেস্ট কোয়ার্টারে এসছে 5,400, মানে কনসিস্টেন্টলি গ্রো করেছে। আর লেটেস্ট আমাদের কোয়ার্টারলি রেজাল্ট কোনটা, লেটেস্ট কোয়ার্টার রেজাল্ট হচ্ছে আমাদের জুন কোয়ার্টার রেজাল্ট বেরিয়েছে। তাহলে এইখানে যে কটা স্টকস রয়েছে এই সব কটা স্টকসে আমরা যদি এখানে
আমরা যদি এখানে কি করে নিই, এখানে আমরা যদি ফিল্টার করে নিই লার্জেস্ট টু স্মলেস্ট, তাহলে লার্জেস্ট টু স্মলেস্ট আমরা যদি এখানে দেখি, তাহলে এখানে সবকটা গ্রিন হয়েছে, এখানেও সবকটা বেড়েছে। এখানে কারেন্ট কোয়ার্টার আমি যদি একটু বড় বড় করে নিই তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। আমরা কি দেখছি, কোয়ার্টারলি রেজাল্ট আমরা চেক করছি যে কোন কোন শেয়ারের কোয়ার্টারলি রেজাল্টটা ভালো এসছে। তো এখানে যদি আমরা সবকটা দেখে নিই, এই এখানে যদি সবকটা দেখে নিই, যে কারেন্টের থেকে সবাই কিন্তু বেড়েছে। 4,000 ছিল, 5,400 হয়েছে। 600 ছিল, 800 হয়েছে। 200 ছিল, 3 গুণ জাম্প করেছে নেট প্রফিটে, 600 হয়েছে। আর এখানে 12,000 ছিল, 15,000 হয়েছে। তারপর এখানে 131 ছিল, 484 হয়েছে। তাহলে এখানে আমাদের সব কটারই যে কারেন্টলি যে রেজাল্ট এসছে, এই রেজাল্ট খুবই ভালো হয়েছে। তো আমরা এখানে কিছু স্ক্যান, এমনই স্ক্যান আমরা রান করেছি যেখানে যার কোয়ার্টারলি রেজাল্ট ভালো তারই সেই স্টকগুলোই শো করবে। যেরকম এখানে সিএফও আগের ইয়ারে মাইনাস ছিল, এই ইয়ারে ট্রিমেন্ডাস ভালো ক্যাশ ফ্লো তৈরি করেছে, তার মানে কি বিজনেস রিকভার করছে। তো আগের ওয়ার্ডে ডেপ টু ইকুইটি যদি 0.25 মানে অনেকই কম ছিল, এইবারে ডেপ ফ্রি হয়ে গেছে। তার মানে এই যে পার্টিকুলার এই কোম্পানিটা গ্লেনমার্ক, আমরা যদি এখানে চেক করি এর ফান্ডামেন্টাল, এর এর টেকনিক্যাল ভালো রয়েছে, মোমেন্টাম স্কোর 60-এর উপরে, মানে মার্কেট স্লাইটলি উপরের দিকেই যাচ্ছে। তো সেইখানে আমাদের কোম্পানি ডেপ ফ্রি করে নিয়েছে, আরো ইমপ্রুভমেন্ট করেছে 12 থেকে 14, রিটার্ন অন ইকুইটি সেখানে ক্যাশ ফ্লো যেটা মাইনাসে ছিল সেখান থেকে ক্যাশ ফ্লোকে পজিটিভে নিয়ে গেছে। সেলস আমাদের 3200 ছিল, সেখান থেকে 3200 থেকে 4,000 গেছে। তারপর কোয়ার্টারলি প্রফিট, কোয়ার্টারলি প্রফিট আমরা যদি একবার চেক করি, লাস্ট 4 কোয়ার্টার ব্যাকে 46 কোটি টাকাকে 400 কোটি টাকা, মানে 10x গ্রোথ করেছে। তাহলে এই যে কোম্পানিগুলোকে আমাদের চেক করা উচিত ভালো মতো করে, যেমন গ্লেনমার্ক। তাহলে এইগুলোকে আমাদের কাজটা কি হবে, এই যে লিস্ট অফ দ্য স্টকস কে আমরা, যে কোয়ার্টারলি রেজাল্ট যারা যারা ভালো করেছে আমাদের স্টক মার্কেটে এইবারে, সেই কোয়ার্টারলি রেজাল্টকে নিয়ে কপি করে আমরা আমাদের এসটিপি মেথড এখানে অ্যাপ্লাই করব যে কোন শেয়ারে পজিশনস বানানো যেতে পারে। তাহলে আমি এখানে একবার আমরা চলে যাই, গিয়ে কোয়ার্টারলি স্ক্যানে যাব। অলরেডি কোয়ার্টারলি স্ক্যান তৈরি করা রয়েছে। এখানে ওয়াচ লিস্টে যাব, ইম্পোর্ট ওয়াচ লিস্ট, এখানে গিয়ে পেস্ট করে দেবো, ইম্পোর্ট সাবমিট। 27খানা আমরা রেজাল্ট দেখছি, যা রেজাল্ট খুবই ভালো এসছে। এইবার আমাদের কাজ কি, কোয়ার্টারলি রেজাল্ট, কোয়ার্টারলি রেজাল্ট কোথায় দেখা যাচ্ছে, এই যে কোয়ার্টারলি রেজাল্ট, এইখানে আমি এই পেস্ট করে দিলাম। এইবারে কাজ কি, একটা একটা করে কোম্পানিকে চেক করা। এখানে এটা কিছু অর্ডার অলরেডি রয়েছে, এটাকে ক্যান্সেল করে দিলাম। হ্যাঁ, এইখানে আমরা যদি এখানে জিনিসটাকে আমরা যদি এখানে এটা ফলো করি, এখানে আমরা ভলিউমটা আমার চাই, হ্যাঁ, চলে এসছে। এই এরিয়াতে এর কোয়ার্টারলি অলরেডি রেজাল্ট ভালো হয়েছে। এবার আমার কাজ কি, এখানে টেকনিক্যালটা চেক করা। প্রাইস খুব সুন্দর, এখানে কিন্তু একটা বেস বানিয়েছে। প্রাইসের মধ্যে কি দেখা যাচ্ছে, এখানে কিন্তু খুব সুন্দর একটা বেস বানিয়েছে। মান্থলি চার্টটা দেখি যে খুবই স্ট্রং একটা ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দিয়ে মোমেন্টামে রয়েছে। তাহলে হতেই পারে মার্কেটে এখান থেকে একটা মুভমেন্ট চলে আসতে পারে, কারণ কোয়ার্টার রেজাল্ট ভালো হয়েছে, প্রাইস অ্যাকশন নিজেদের হোল্ড করছে। মানে কি, এতটা এক্সটেন্ড করেও প্রাইস পড়ছে না, এর মানে হচ্ছে এখানে ডিমান্ড রয়েছে। মানে এগেন এখানে হতে পারে মেবি অ্যাকুমুলেশন চলছে, যতক্ষণ না আনটিল আনলেস এই লেভেলটা ব্রেক করে। তাহলে আমরা এর উপরে টার্গেট করতেই পারি, যখনই ব্রেকআউট করবে এখানে 10-15% মোমেন্টাম খুব ইজিলি দেখা যাবে। তো এরকম ভাবে আমরা কয়েকটা শেয়ার দেখে নিই, যেমন এটা। আর এগেন আমি যখন এজিস লজিস্টিক্সটা আমি এখানে বোঝাচ্ছিলাম, সেম অ্যাজ ইট ইজ এরকম হয়েছে যে একটা হাই
মোমেন্টামের পরে যদি শেয়ার এরকম ভাবে নিজেদের হোল্ড করতে পারে, কেরকম, এক সেকেন্ড, এই যে একটা হাই মোমেন্টামের পরে যখনই এরকম ভাবে হোল্ড করে, এটা অ্যানাদার মোমেন্টাম চলে আসে। এইখান থেকে আমরা যদি দেখে নিই, এখান থেকে কতটা এসে গেছে, 24% 9 দিনের মধ্যে মোমেন্টাম চলে এসেছে। তো কি হয় জেনারেলি, এই মোমেন্টাম গুলো থেকে আমাদের অ্যাটলিস্ট 50-60% কোয়ান্টিটি বের করানো উচিত, অ্যাটলিস্ট রেস্ট কোয়ান্টিটি রাখা উচিত, কারণ এখানে বেড়ে এখানে সাস্টেন করে আবার যাবে। তো এই সব কটা কোম্পানি আমাদের কিসে রয়েছে, সব যেগুলো ফান্ডামেন্টাল খুবই ভালো হয়েছে সেই রেজাল্ট গুলো এসছে। এইবার আমাদের কাজ কি হবে, এখান থেকে কিছু কোম্পানিকে আমাদের বেছে নিয়ে কাজ করা। তো আমি কিছু কোম্পানি দেখি, যেরকম এজিস লজিস্টিক্স দেখালাম, আর কোনো কিছু ওয়েল সেট আপ করছে, এখানে সেট আপ করেছে, এখনো ম্যাচুরিটি আসেনি, আরো টাইম লাগবে এর মধ্যে। এটাও এটাও সেম, জাস্ট এটা আপ ট্রেন্ডে যাচ্ছে। এখানে যদি আমরা ভি মার্ট দেখি, ভি মার্টে ভি মার্টটাও খুবই ভালো জায়গায় রয়েছে। এই এরিয়াতে এসে প্রাইসের মধ্যে একটা খুব ভালো কনসলিডেশন করেছে। আমাদের রিস্ক কত হতে পারে, ম্যাক্সিমাম এই লেভেল অবধি, যদি পাওয়ারফুল মোমেন্টাম চলে আসে, ভেরি গুড। তো আমরা আগে সব কটা স্টক অ্যানালিসিস করে নেব, তারপর আমরা কি করব, একটা একটা করে জাস্টিফাই করতাম, যেগুলো ইন্টারেস্টিং লাগছে সেগুলোকে শর্ট করব। এইভাবে প্রথমে কাজ করবে কি, আগে সব লিস্ট গুলোকে একবার চেক করে নেবে, যেইগুলোর তার মধ্যে যেগুলো পোটেনশিয়ালিটি রয়েছে সেগুলোকে আলাদা করে নেবে। যেমন নাইকার রেজাল্ট এবারে খুব ভালো হয়েছে, লেন্স কার্টের রেজাল্ট ভালো হয়েছে। তো এরা হাই মোমেন্টামে রয়েছে, এবারে এরা যখনই দাঁড়াবে তখনই মোমেন্টাম চলে আসবে। যেমন এইখানে লেন্স কাটের এই এরিয়াটা কিন্তু পারফেক্ট এরিয়া ছিল, যেমন এই জায়গাটা যদি আমরা দেখি, এসে দাঁড়িয়েছে এখানে এসে, এই যে এখানে ব্রেকআউট করেছে। তো 500 টাকার ব্রেকআউটে খুব স্ট্রংলি এখানে মুভমেন্ট চলে এসছে। এটাও এগেন ডিভিস ল্যাব ব্রেকআউট করে গেছে। আমরা এখানে গ্লেন মার্কটা যদি দেখি, গ্লেন মার্ক গ্লেন মার্ক কোথায় ছিল, আই থিঙ্ক এটাই গ্লেন মার্ক, হ্যাঁ। গ্লেন মার্ক যদি দেখি, এই পারে প্রাইস অ্যাকশনে আমাদের খুব সুন্দর হায়ার হাই মেনটেন করছে। করার পর আমরা যদি এখানে কারেন্ট স্ট্রাকচারটা দেখি, এইখান থেকে এসে এইখানে এসে প্রাইসের মধ্যে আমরা যদি এখানে একটা জিনিস লক্ষ্য করি, এইগুলোকে বলা হয় ট্রাক। এই যে স্ট্রং নেগেটিভ ক্যান্ডেল উইথ হাই ভলিউম, এগেন সাডেনলি প্রাইস ব্যাক করেছে। তো এইখানে এর যে লো ছিল এটাকে ব্রেক করে দিয়েছে, এর লো এর কাছাকাছি প্রাইস চলে এসেছে। যারা এইসব জায়গায় বাই করে এই হায়ার লোতে এসএল লাগবে, তাদের এসএল ডেফিনেটলি হিট হয়েছে, হওয়ার পরে প্রাইস এখানে রয়েছে। তো এখান থেকে যদি ব্রেকআউট আসে, কিন্তু গ্লেনমার্কে আমরা একটা মুভমেন্ট দেখতে পাবো। তো সেইখানে আমাদের ভলিটিলিটি কতটা হবে, 7-8% হচ্ছে। এটা আমরা চেক করতে পারি, কারণ এর রেজাল্টটা কিন্তু খুবই ভালো এসেছে। মাহিন্দ্রা মাহিন্দ্রাতে নতুন ট্রেন্ড স্টার্ট হতে যাচ্ছে, গ্লেনমার্ক তো দেখলাম। তো এখানে এই কোম্পানিটার পার্টিকুলারলি এখানে একটা স্ট্রং মুভ চলে এসেছে অলরেডি। এখানে যখনই একটা জিনিস ফলো আপ করবে, যে 2-3 মাস এরকম যদি একই লেভেলে ইন্ডিকেশন স্ক্যান্ডেল হয়ে যায়, তো সেখান থেকে একটা এক্সপ্লোসিভ মুভমেন্টাম আসে। এইখানে এখানে ক্লোজ করেছিল, তারপরে এখানে একটা বড় মোমেন্টাম এসছে নিচের দিকে, তো এখানে হয়েছিল। তো এখন আবার এগেন মোমেন্টাম আসার জন্য প্রাইসকে দাঁড়াতে হবে, সাস্টেন করতে হবে, দেন এগেন মোমেন্টাম আসতে পারে। তো এই হয়ে গেল কোয়ার্টারলি রেজাল্ট। তো আমি এখানে আমি কিভাবে কাজ করি, এই যে কোয়ার্টারলি রেজাল্ট চলে এসেছে, এই পার্টিকুলার স্টকস গুলোকে আমি নেক্সট 3 মাস চেক করবো।
নেক্সট কোয়ার্টার অবধি। তো এর মধ্যে যেগুলো স্টকস এর মধ্যে ওয়েল সেট আপ তৈরি হবে, তার অলরেডি ফান্ডামেন্টাল ভালো পজিশনসই রয়েছে, আমার কাজ শুধু টেকনিক্যাল চেক করো আর স্টকস এর নাও। এরপরে এই একটা মেথোডোলজি হয়ে গেল। সেকেন্ড মেথোডোলজি আমি কি অ্যাপ্লাই করি? সেকেন্ড মেথোডোলজি অ্যাপ্লাই করি আমার মার্কেট থেকে কারা স্ট্রং রয়েছে। কারণ এটাও একটা খুব স্ট্রং কনভিকশন থাকে যে মার্কেট থেকে যে স্টক ভালো করছে আর যার ফান্ডামেন্টাল ডিসেন্ট, তারা কিন্তু স্টকের মধ্যে কনসিস্টেন্ট রেজাল্ট দিতে পারে। যেরকম আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম, করার পর আর স্ক্যানটাকে ওপেন করলাম, এই ওপেন করে নিলাম। এইখানে কি কি রয়েছে? এখানে আমরা যে ফিল্টার গুলো দিয়েছি, আরএস সেক্টর 55 ডেজ প্রিসিডিং ডে, মানে লাস্ট দিনের থেকে আজকের 55 ডেজ, লাস্ট 55 ডে ইমপ্রুভ করেছে নাকি, 16, 17, 13, 15, এটা হচ্ছে মার্কেটের থেকে ভালো কাজ করছে নাকি। তারপর সেক্টর পজিটিভ আছে নাকি, শুধু মোমেন্টাম করলেই হবে না, আমাকে পজিটিভও রাখতে হবে। আর সেখানে 52 উইক হাই জোনে প্রাইস আছে কিনা, তা 52 উইক হাইতে আছে মানে নিশ্চয়ই কিছু না কিছু ভালো হচ্ছে। আর তার ফান্ডামেন্টাল স্কোর আমি চাই 80-70-র উপরে যেই যেই স্টকস গুলো রয়েছে সেগুলো হচ্ছে আমার কাছে শো করবে। তাহলে এখান থেকে এই যে লিস্টটা আমি পেয়ে গেছি, এই লিস্টটার মধ্যে আমরা কি করব, এই উইকে আমি কাজ করব। এই উইক বা নেক্সট কামিং উইকে আমরা এখান থেকে আমি কি করব, একটা রেডি টু বাই ওয়াচ লিস্ট তৈরি করব, যেখানে আমার সেট আপ অনুযায়ী যদি কোনো স্টক শুট করে, তাহলে আমি রিস্ক ম্যানেজমেন্ট করে আমি শেয়ারটাকে বাই করবো। তো এখানে আমার অলরেডি আর এস স্ক্যানে রয়েছে 96। এখানে একটা সুবিধা কি হয়, এই 96 এর মধ্যে যারা এবারে নতুন আসলো তারাই অ্যাড হবে, বাকিগুলো অ্যাড হবে না। তো 29 খানা আমি দেখলাম, তাহলে এখানে এখন কটা লিস্টে কটা বাড়লো, 106 খানা। মানে 96 আগে ছিল, আর এখানে 106, মানে এদিকে 4 এদিকে 6, 10টা কোম্পানি অ্যাড হলো। 29টা কোম্পানি থেকে 10টা কোম্পানি অ্যাড হলো, তার মানে কি বাকিগুলো আগের লিস্টে কমন ছিল, আগের উইকের সাথে এই উইকে কমন ছিল। তো এইখান থেকে আমি কি করব, আমি একটা ওয়াচ লিস্ট আমরা বানিয়ে নেবো। তো এইখান থেকে আমি কিছু ওয়াচ লিস্ট অলরেডি বেছে রেখে দিয়েছি। যেমন ওয়েলস্পুন। ওয়েলস্পুন এখানে কি করেছে, এখানে একটা ট্রিমেন্ডাস রেজাল্ট জেনারেট করে দিয়েছে। প্রাইস এখানে কি ছিল, প্রাইস এইখানে আমি এগেন বলেছিলাম যে যখনই প্রাইস এরকম দাঁড়ায় সেখান থেকে একটা এক্সপ্লোসিভ মোমেন্টাম আসতে পারে। যেমন এখানে খুবই ভালো মোমেন্টাম আমাদের ওয়েলস্পুন কর্পোরেশনে চলে এসছে। তো আমরা যদি এখানে এখন কারেন্ট স্ট্রাকচারে যদি দেখি, ডিসিবি ব্যাংক, ডিসিবি ব্যাংক আমরা আগেও এই স্টকসটাকে অ্যানালিসিস করেছিলাম, এখনো স্টকটাকে অ্যানালিসিস করছি। এখানে খুব সুন্দর একটা আমি স্ট্রাকচার দেখতে পাচ্ছি। দেখো এইখানেও এগেন এইটাকে ট্র্যাপ করার পরে তারপর ব্রেকআউট এসছে। তো আমি এই জিনিসটা খুবই দেখি, যেগুলো লিকুইড স্টক আছে সেগুলোর মধ্যে এরকম প্যাটার্ন যদি দেখতে পাই তাহলে কনভিকশনসটা খুব হাই থাকে। আমার ওভারঅল মার্কেট, আমার যদি আমি মান্থলি চার্ট দেখি, ওভারঅল মার্কেট পজিটিভ। এই পজিটিভ মার্কেটের মধ্যে আমরা যখন ডেইলি চার্টে এন্ট্রি নিচ্ছি, যদি কোনো এরকম টাইপের থাকে যেখানে অনেক এসএল পেন্ডিং অর্ডার এরকম রয়েছে, যে এখানে যারা যারা এইসব জায়গায় বাই করেছে তারা সব থেকে মেজরলি এসএল কোথায় রাখবে, এই এরিয়াতে রাখবে। তো সেইখানে যখন এই এসএলটাকে এখানটা ব্রেক করে যখন এর উপরে ক্লোজ করছে, তার মানে এইটা কি হয়ে গেছে, এখানে এরা ট্র্যাপ হয়ে গেছে, এদেরকে বের করে দিয়েছে, এইবার মার্কেটে রিয়েল মুভ দেখা যাবে। তো আমরা এই মুভটাকে পেশেন্স করব আরো বড় মুভমেন্টামের জন্য। ঠিক আছে? তো এরকম টাইপের লজিক যদি তোমরা দেখতে পাও সুইং ট্রেডিং এর ক্ষেত্রে, ইন্ট্রাডে ট্রেডিং এর ক্ষেত্রে, সব সময়ের জন্য কনসিডার করবে, সব সময়ের জন্য। যেমন এই জায়গাটা আমরা যদি ফলো আপ রাখি, ম্যান ইন্ডাস্ট্রি, ম্যান ইন্ডাস্ট্রি এখানে কি হচ্ছিল, এখানে প্রপার লোয়ার লো ফরমেশন ফলো করেছে। প্রপার কি হচ্ছে, লোয়ার লো ফরমেশন ফলো করছে। বাট লোয়ার লো ফরমেশনে ফলো করছে কিন্তু ভলিউম কোথায়, লো ভলিউম। তো সেইখানে আমার যদি এখানে আমরা যদি একবার চেক করি, এটা অলরেডি মেজর কি করেছে, মেজর ব্রেকআউট করে দিয়েছিল। তাহলে আমার মান্থলি চার্ট বলিস, তাহলে সেই মান্থলি চার্ট পুলিশের ক্ষেত্রে আমরা যদি এখানে দেখতে পাচ্ছি এখানে নেগেটিভ হচ্ছে, তাহলে যারা অলরেডি এইসব জায়গায় পজিশন বানিয়েছে, কি হয় না, মানুষ কি করে যখনই এন্ট্রি করার পর
অ্যানালিসিস করে যে এটা নেক্সট কোথায় যাচ্ছে, সবসময় অ্যানালিসিস মেন্টালিটিটা তৈরি করে। তো তাতে এরকম যে লোয়ার লো সিগন্যাল গুলো দেয় না, সেইগুলোকে ভয় পাই কি হয়, অনেকজন ভালো পজিশন যারা নিয়ে রয়েছে তাদেরকে এক্সিট করে দেয়। আমরা যদি এই এরিয়াটাই দেখি, প্রাইসে এখানে ব্রেকআউট এসছিল, ব্রেকআউট এসে এটাকে কি করলো, ব্রেকআউট এসে এসএল কোথায় রাখবে, জেনারেলি এখানেই রাখবে। তো এটাকে কি করেছে, এটাকে ট্র্যাপ করেছে, ট্র্যাপ করে এখান থেকে আবার বাইং এসে, এবার আমি বললাম যখনই ট্র্যাপ হয় সেই লেভেলগুলো কিসের কাজ করে যায়, এই লেভেলগুলো কিন্তু স্ট্রং সাপোর্ট হয়ে যায়। তো মার্কেট এখানে আসলো, আসার পরে কি করেছে, এখান থেকে কিন্তু একটা স্ট্রং বাইং দিয়েছে। তাহলে আমরা যদি এই কনসেপ্টটাকে যদি আমরা ইউজ করতে পারি অ্যাজ আর নিজেদের ট্রেডিং এর জন্য, যে আমরা যে কোনো শেয়ারে যখন আমরা ঢুকছি তখন আমরা একটু বেসিক দেখে নেব এই ট্র্যাপিং গেমটা আমাদের মার্কেটে চলছে কিনা, বাট রেসপেক্টিভ ট্রেন্ড সবসময় ক্লিয়ার রেখে। আমার মান্থলি চার্ট সবসময়, তোমরা বেশি ছোট টাইম ফ্রেমে যাবে তো বেশি কনজেস্টেড হয়ে যায়। তো মান্থলি চার্টের সাথে যখন ডেলি চার্ট যাব, এরকম কোয়ালিটি সিগন্যাল যদি পাই আমি 10-15 দিনে যদি এরকম টাইপের মোমেন্টাম পেয়ে যাই, তাহলে আমার এত ছোট টাইম ফ্রেমে কাজ করার দরকারই নেই। তো এখানে আমি যে কনসেপ্টটা তোমাদের শেখালাম, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে যখনই মান্থলি চার্ট পজিটিভ রয়েছে চেষ্টা করো যে শর্ট টার্মে যদি কোনো বড় মুভমেন্ট ধরার হয় ছোট এসএল দিয়ে, তাহলে চেষ্টা করবে যে আমরা চেষ্টা করব এই টাইপের স্ট্রাকচার গুলো দেখা যেখানে কিছু ট্র্যাপিং গেম হয়েছে, সেই ট্র্যাপিং গেম গুলো অথবা সাপোর্ট নিয়েছে, অথবা যেখানে ম্যাক্সিমাম এসএল তৈরি করেছিল তার নিচে এসে যদি প্রাইস উপরের দিকে যাওয়া শুরু করে, তাহলে আমি সেই শেয়ারটাকে বাই সেল করতে পারি উইথ আ রেসপেক্টিভ অফ স্টপ লস। ঠিক আছে, বোঝাতে পারলাম? এখানে এখানে কি হয়েছে, এখানে স্ট্রং মুভ দিয়ে দিয়েছে প্রাইজের মধ্যে। সবার ফার্স্ট এখানে একটা ব্রেকআউট আসে, এই ব্রেকআউটটা হয়ে একদম নিচে চলে আসে, নিচে চলে এসে কি করে, এই জায়গাগুলোকে পুরোপুরি ট্র্যাপ তৈরি করে, করার পর এগেন বড় মুভ আসে। তো এখানে আমরা যদি এখানে মান্থলি চার্টটা দেখি, তো মান্থলি চার্টে আমাদের কাছে এখানে কি ছিল, অলরেডি এটা ব্রেকআউট লেভেল। তো এই ব্রেকআউট লেভেলে যখন নিচে এসছে, আমরা যদি এখানে ফলো করি এইটাকে আমি আবার রিএন্ট্রি করব, যদি এটা ট্র্যাপ হয় তাহলে আমার এখানে একটা লেভেল আমি পাচ্ছি যেটা মেজর সাপোর্ট, যে এখান থেকে আগে অ্যাকশন নিয়েছিল এখানটাও অ্যাকশন নিতে পারি। তারপর যখনই এই লেভেলে উপরে উঠছে এইখানটায় কিন্তু কনজেস্টেড তৈরি হয়েছিল, যেখান থেকে আমি স্টকটাকে বাই করতে পারতাম। এই স্টকটা এখান থেকে কি হয়েছে, স্ট্রং মুভমেন্ট দিয়ে দিয়েছে। তো এই স্ট্রং মুভ গুলো পেতে গেলে আমাদের এরকম টাইপের স্ট্রাকচার গুলোকে নজরে রাখতে হবে, যেখানে বেসিক ট্র্যাপ গেম চলছে। তারপর আমরা যদি এখানে যাই, AU স্মল ফাইন্যান্স ব্যাংক, AU স্মল ফাইন্যান্স ব্যাংক, দেখো লিকুইডিটি কাকে বলে, সিম্পলি প্রাইসে আমরা যদি এখানটা এরিয়াটাকে যদি নোটিস করি, এই এরিয়াটা কি ছিল, এখানে একটা স্ট্রং উপরে গেছে, এখান থেকে এটা ব্রেকআউট হয়েছিল, হয়ে ফেলিওর হয়ে লোয়ার লো করতে করতে নিচে এসছে। আবার এখানে এসে কি করেছে, অনেক দিন সাস্টেন করেছে, যখনই অনেক দিন সাস্টেন করে না, তখন মানুষ আগের থেকে প্রি ম্যাচিওর সিগন্যালে একসেপ্ট করতে থাকে যেটা ব্রেকআউট হয়ে যাবে। তো এইখানে অনেক কি হয়েছে, এন্ট্রি নিয়েছে। তো এইটাকে যখন এটাকে ফেল করে আবার এখানে ব্যাক করে গেছে, এটাকে ফেল করিয়েছে 3-4 দিনে, আবার এখান থেকে ব্যাক করে গেছে। তার মানে কি না, এখানে অলরেডি ট্র্যাপিং হয়ে গেছে, যারা এখানে ঢুকেছিল তারা আবার ট্র্যাপ করেছে, যারা এখানে ঢুকেছিল তারাও ট্র্যাপ হয়েছে। এইবার এখান থেকে কি হতে পারে, এখান থেকে কিন্তু একটা স্মুথ মুভমেন্ট চলে আসতে পারে। কি বললাম বোঝা গেল? যেই প্যাটার্নটা আমি আজকে শেখালাম এই প্যাটার্নটা কিন্তু ফলো আপ করবে, যখনই চার্ট দেখছো বেসিক জিনিসগুলোকে লক্ষ্য করবে, তাহলেই কাজ হয়ে যাবে। যখন এখানেও এরকম হয়েছে, এখানেও দেখা গেছে যে এইখানে এই যে সাস্টেন হচ্ছিল, তো আমরা এখানে জেনারেলি কি জানি যে এই যে ফ্ল্যাগ প্যাটার্ন, এই খুব সিম্পলিস্টিক প্যাটার্ন না, সব সময় কাজ করে না। তো এইখানে কি হলো, এটাকে ব্রেকআউট করিয়েছে, এটাকে ফেল করালো, ফেল করানোর পরে প্রাইস অ্যাকশন আবার উপরে গেল, আবার নিচে এসে এখানে একটা এম প্যাটার্ন বানালো,
তার মানে কি, যারা এইসব জায়গায় ট্র্যাপ করেছে তারা যদি আবার এখানে এন্ট্রি করে এই এম প্যাটার্ন থেকে, কিন্তু তারাও এক্সিট করে যাবে। তারপর এই এম প্যাটার্ন এখানে কি সাস্টেন হয়ে যখন এটা এগেন ব্রেকআউট করে, তারপরে প্রাইস আর দাঁড়ায়নি, উপরে চলে গেছে। তার মানে বারবার এই একই জিনিস আমরা কনসেপ্ট দেখতে পাচ্ছি, একবার ট্র্যাপ করায়, করার পর রিয়েল ব্রেকআউট দেয়। ঠিক আছে, এবার আমরা চলে যাব সেক্টর স্টাডিতে। তাহলে এর মধ্যে যে কটা স্টকস তোমাদের রয়েছে, তোমরা যারা যারা আর স্ক্যান ফলো করো, যারা যারা কোয়ার্টারলি স্ক্যান ফলো করো, তারা এখান দিয়ে খুঁজে বার করো কোন স্টকস গুলো চলতে পারে। যেরকম এই যে জাইডাস লাইফ, জাইডাস লাইফে এখানে কি হয়েছে, এখানে কিন্তু সুন্দর একটা ব্রেকআউট দিয়েছিল, দেওয়ার পরে এই ব্রেকআউটটা কিন্তু ফেলিওর হচ্ছে। এটা কি হবে, এতটা অবধি আসবে, এসে এখানে কনসোলিডেট করে যখন এর উপরে যাওয়া শুরু করবে, জাইডাস লাইফে কিন্তু রিয়েল ব্রেকআউট আমরা পেয়ে যাবো। তো এইসব জায়গায় এটাকে যদি ট্র্যাপ করায়, তাহলে আমাদের কাছে একটা কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে প্রাইস এখানে গিয়ে এর নিচে এসেছিল, এসে ডাব্লু তৈরি করেছে, সবাই ভাবে যে প্রাইস উপরে যাবে, কিন্তু এইভাবে তো প্রাইস যায় না উপরে। তো উপরে গিয়ে নিচে এসে মার্কেট সাস্টেন করে যদি ক্রস করে, আমরা এই টাইপের ব্রেকআউটে আমরা পার্টিসিপেশন করব, যেখান থেকে আমরা একটা স্মুথেস্ট শর্টার টার্ম র্যালি আমি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের ইকুইটি কনসেপ্ট। এইবার আমরা চলে যাই আমাদের উইকলি অ্যানালিসিস রিপোর্টে, যে আমাদের উইকলি অ্যানালিসিস রিপোর্ট কি বলছে, মার্কেট কি বলছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করবে, আর যেখানে যা যেটা বুঝতে পারছো না, যদি মনে হয় যে হ্যাঁ এটা আমি বুঝতে পারছি না, তো কমেন্ট সেকশনে লেখো। তো আমি কি করবো, সেই কমেন্ট গুলো পড়ে আমি রিপ্লাই করার চেষ্টা করব। আর যদি কোনো ভিডিও সাজেশনস থাকে যে হ্যাঁ আমি এরকম টাইপের টপিকে ভিডিও বানালে সুবিধা হয়, তাহলে সেই টপিকও আমাকে সাজেশন করো, আমি চেষ্টা করবো বানিয়ে দেবো। তো এই উইকে আমি যেমন তুলে রেখেছি, কিভাবে তুললাম, সিম্পলি এখান থেকে এসে এটাকে ডাউনলোড করে আমরা এই কাজটাকে করে রেখেছি অলরেডি। ডায়মন্ড এন্ড জুয়েলারি, এখানে আমরা যদি কনসিস্টেন্ট কিছু দেখতে পাই, যেমন ডায়মন্ড এন্ড জুয়েলারি এটা নিচে ছিল, আবার উপরের দিকে গেছে। তো এইখানে যারা কনসিস্টেন্ট আছে, আমি যদি এখানে এইবার এর মধ্যে দিয়ে একটা সামারি বানিয়ে নিই, যে এর মধ্যে কিছু কিছু সেক্টর কনসিস্টেন্ট রয়েছে, এদের মধ্যে কোন শেয়ারগুলোর ফান্ডামেন্টাল এন্ড টেকনিক্যাল ভালো, কোনগুলোর মার্কেট থেকে ভালো কাজ করছে, এই দিয়ে যদি আমি স্টকস নিই, তাহলে আমরা ভালো কাজ করতে পারি। যেমন আমি যদি একটা এক্সাম্পল নিই, যে ডায়মন্ড এন্ড জুয়েলারি সেক্টরটা বেশ ভালো চলছে, লাস্ট আমি 3-4টে উইকে দেখতে পাচ্ছি। এইবার আমি সেক্টর রোটেশনে, সরি, আমরা এখানে আমার কোয়ার্টারলি স্ক্যানে, এখানে আমরা সেক্টরে কি লিখলাম, যে ডায়মন্ড অ্যান্ড জুয়েলারি থেকে কোনো স্টক আছে না, নেই। ডায়মন্ড অ্যান্ড জুয়েলারি থেকে কোনো ফান্ডামেন্টালি ভালো স্টক নেই। তাহলে এরপরে আমি যদি এখানে চলে যাই, এখানে মার্কেট থেকে ভালো কারা চলছে, এখানে যদি আমি একটা ফিল্টার করি, এখানেও ডায়মন্ড অ্যান্ড জুয়েলারি কোনো স্টকস আসেনি এই উইকে। তো এই উইকে আমি পেলাম না। আমি যদি অন্য সেক্টর যদি দেখি, অন্য সেক্টর ডায়মন্ড অ্যান্ড জুয়েলারি পেলাম না। আচ্ছা, রেটিং যদি দেখি, রেটিং এর কেউ কি রয়েছে, আমি আগে যদি রেটিংটা যদি চেক করি, আগের উইকে রেটিং ছিল, এই উইকে রেটিং ছিল, এখানে এখানে রেটিং কোথায় ছিল, এখানে ছিল, এখানে ছিল, এখানেও ছিল এই উইকে, না এখানে ছিল না। তাহলে লাস্ট 5টা উইকে আসছে। আমি রেটিং এর থেকে স্টক চেক করি, যে রেটিং এ ফান্ডামেন্টালি এইখানে ফান্ডামেন্টালি কেউ কি ভালো পারফরমেন্স করছে, না, রেটিংও নেই। তার সাথে সাথে যদি আমি এখানে চেক করে নিই সেক্টরে, না, এখানেও রেটিং এ নেই। তাহলে এগেন এই সেক্টর থেকেও কোনো স্টকস নেই। আমরা আবার উইকেন্ড চলে যাব। আমি এখানে রেটিং থেকে অ্যালকোহল, অ্যালকোহল আগের উইকেও ছিল, এই উইকেও ছিল, তারপর এখানেও ছিল, এখানেও ছিল, এখানেও ছিল, লাস্ট 6টা উইক ধরে রয়েছে। অ্যালকোহলে কোন কোন স্টকস রয়েছে, অ্যালকোহল,
এই যে অ্যালকোহল, ALCH। এখানে অ্যালকোহলের মধ্যে কোন স্টকটা রয়েছে? ইউনাইটেড স্পিরিট। এই একটা ভালো ফান্ডামেন্ট, এইখানে একটা ভালো তার ফান্ডামেন্টাল রয়েছে। এইখানে এবার আমি যদি কোয়ার্টারলি স্ক্যানেও যদি সেম স্টকটা পেয়ে যাই, তাহলে তো বেশ ভালো। এখানে দেখে নি অ্যালকোহলের মধ্যে কেউ আছে? ALC, না, এখানে নেই। তাহলে ইউনাইটেড স্পিরিট স্টকটাকে একবার আমার দেখা উচিত। ইউনাইটেড স্পিরিট, ইউনাইটেড স্পিরিট খুবই ভালো করেছে। তো এইখানে তোমরা সবাই ইজিলি বলতে পারবে এইটা একটা স্টপ লস লেভেল, তাই না? তাহলে এখানে ব্রেকআউট হচ্ছে, সবাই এখানে এন্ট্রি করবে, কিন্তু আমরা কি করব? এই টাইপের এন্ট্রি গুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করব। আমরা এখানে কিছুটা ওয়েট করে যাব। এর উপরে কাছাকাছি কিন্তু রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। তো মার্কেটে কি হয়েছে, এখানে একটা স্ট্রং মুভ চলে এসেছে। এইবার এখানে ফোমো হবে যদি মিস না হয়। তো আমরা এখানেই চেষ্টা করব যে আমরা যে রেজিস্ট্যান্সটা এখানে ড্র করেছি, এই রেজিস্ট্যান্সে এইখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই গেমটা এখানে যদি একটা ট্র্যাপ করে, এখানে যদি একটা ট্র্যাপ করে, এখানে যদি ট্র্যাপ করে মার্কেট যদি নিচে এই সব জায়গায় এসে যদি মেজর সাপোর্টে আসে, তাহলে আমি কি পাবো? পুল ব্যাক পাবো, তাই না? এই পুল ব্যাকে যদি আমি বাই করি, তাহলে আমার জন্য এখান থেকে শুরু করে এতটা অব্দি 12-13%-এর মুভ কিন্তু একটা ইজিলি পেয়ে যাব। আর সেখানে স্টপ লস খুব বেশি কিন্তু হবে না। 4-5%, 6%-এর বেশি আমার স্টপ লস হবে না। ঠিক আছে? তাহলে ইউনাইটেড স্পিরিট আমরা কাজ করতে পারি, যেটা আমাদের সেক্টর রোটেশনসে যে অ্যালকোহল সেক্টরটা ভালো চলছে, তার মধ্যে এই শেয়ারটা আমার RS ক্যানের স্টকস। এইবার আমরা যদি আবার চলে যাই, আর কি আছে এখানে? আমি যদি অ্যালকোহল দেখলাম, এটা দেখলাম। অটোমোবাইল থেকে যদি কোনো শেয়ার দেখি, অটোমোবাইল কোয়ার্টারলি স্ক্যানে, AUTO, অটোমোবাইল, অটোমোবাইল থেকে তিনখানা শেয়ার পাচ্ছি। একটা, এই তিনটে শেয়ারকে আমরা যদি একবার চেক করি, একটা M&M, আমরা যদি চেক করে নিই যে কোয়ার্টারলি রেজাল্ট এর ভালো হয়েছে। এক, M&M, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, এর রেজাল্ট ভালো হয়েছে। টেকনিক্যাল সেটআপ কি বলছে? টেকনিক্যাল সেটআপও বেশ ভালো তৈরি করছে। তো আমাদের কাজ কি? যে প্রাইস অ্যাকশনটাকে অবজারভেশন করে আমরা স্টকসে এন্ট্রি নিতে পারি। তো এই হয়ে গেল একটা, রয়েছে যেটা আমার একটু টাইম লাগবে, বাট এখানে ভালো মোমেন্টাম আসতে পারে। তো আমি কি বললাম, ইনিশিয়াল সেটআপ এখানে তৈরি হচ্ছে, এখানে দেখো অনেক দিন দাঁড়াচ্ছে, তার মানে কি এখানে একটা এসএল লেভেল তৈরি হচ্ছে। যেই মুহূর্তে এখানে একটা ব্রেকআউট করে এখানে নিচের দিকে ট্র্যাপ করবে, আমাদের কাজ হয়ে যাবে, আমরা এন্ট্রি নিয়ে নেবো। তো অটোমোবাইল এই একটা স্টকস গেল। আর আমরা যদি আর চেক করি, এখানে আমাদের কোয়ার্টারলিতে একটা হচ্ছে মিন্ডা কর্প, মিন্ডা কর্প, MINDA, মিন্ডা, মিন্ডা কর্পোরেশন, মিন্ডা কর্পোরেশন। দেখা যাক এই শেয়ারটা কেমন চলছে। এগেন এই শেয়ারে মেজর একটা আমি ব্রেকআউট দেখতে পাচ্ছি। মেজর ব্রেকআউট দেখার পরে প্রাইস কি হয়েছে, উপরে গেছে, গিয়ে এখানে পুল ব্যাক এসছে, আবার গেছে। আমরা ওয়েট করব। আমরা যদি এই লেভেলটা, যদি প্রাইস এর নিচে চলে এসে তারপরে এই সব জায়গায় যায়, আমরা এখানে পুল ব্যাকে বাইং প্ল্যান করতে পারি। ঠিক আছে? তাহলে মিন্ডা কর্পের জন্য এইটা হচ্ছে এসএল লেভেল। এই লেভেলটা যদি হান্ট করে, তাহলে কি হবে? এই ইনিশিয়াল মোমেন্টামটাকে চেস করার জন্য যত প্লেয়ার অ্যাড করেছে, তোরা সবাই বেরোবে। আর আমরা পুল ব্যাকে যদি ঢুকি, তাহলে আমাদের জন্য এসএলটাও ছোট হবে, আর টার্গেটটাও আমাদের জন্য অনেকটাই বড় হয়ে যাবে। ঠিক আছে? SJS,
আমাদের আজকের এক্সপার্টাইজ কিসে আমরা করলাম বারবার ধরে, আমরা কিসে, আমি কোন টাইম ফ্রেমটা দেখলাম, আমরা দেখলাম খুব ভালো করে যে কিভাবে আমরা ট্র্যাপ টাইপের আমরা নিজেদের কাজে ইউজ করতে পারবো। তাহলে এই এরিয়াতে আমরা যদি এখানে এসজিএস কে দেখি, এখানেও দেখো ঠিক একই সিনারিও তৈরি করেছে। ইনিশিয়াল সেট আপ, এখানে একটা কাপ এন্ড হ্যান্ডেল করেছে, ফেল করিয়েছে এখানে, এখান থেকে একটা স্ট্রং মুভ দিয়েছে। তো আমি কি বললাম, যখনই ট্র্যাপ করা, এই ট্র্যাপের এই এরিয়াটা কি করে তৈরি করে দেয়, স্ট্রং সাপোর্ট। তো মার্কেট এখানে এসছে, এসে একবারে গেছে, না যায়নি, এখানে আবার একটা ব্যাটেল হচ্ছে সেলিং এ, এখানে হয়ে যখন এইটা জিতেছে, তখন এইটা আর রেসপেক্ট করেনি, মার্কেট কিন্তু কন্টিনিউ র্যালি করে দিয়েছে। তো এরকম টাইপের যদি আমরা এরিয়া দেখতে পাই যেটা 200 এর কাছাকাছি, যে প্রাইস অ্যাকশনে যেখানে মোস্ট অফ দা সেলার এসছে, সেই সব জায়গায় যদি আমরা ট্র্যাপ দেখি, তাহলে কিন্তু খুব ভালো আমরা বাইং করতে পারবো। তাহলে আজকের ক্লাসটা আমাদের মেজরিটি কিসের উপরে হলো, মেজরিটি হলো ট্র্যাপটাকে আমি কি করে বুঝবো, ট্র্যাপ দিয়ে কি করে আমরা সুইং ট্রেডিং, পজিশন ট্রেডিং করব, ট্রেন্ডের সাথে সাথে আমরা কিভাবে ট্র্যাপটা দেখছি। আমি কিন্তু শুধু ট্র্যাপ দেখছি না যে লিকুইডিটি নিচে এসে এসএল হান্ট করে উপরে গেছে, তার সাথে মেজরিটি আমাদের ট্রেন্ড কোন দিকে আছে তার সাথে সাথে দেখছি। যে মেজরিটি ট্রেন্ড কি হচ্ছে, যখন এই যে লোয়ার লো ব্রেক করে, জেনারেলি কি হয়, যে প্রাইসে এক্সিট আসে। এবারে এখান থেকে যদি ফল না হয়ে যদি ঘুরছে, তার মানে কি, তার মানে কি বড় প্লেয়াররা এখানে এক্সিট করেন, বড় প্লেয়াররা এক্সিট করলে কি হবে, লোয়ার লো ব্রিজ করে নিচে আসবে। তাহলে লোয়ার লো ব্রিজ করে যদি উপরের দিকে যায়, তাহলে আমাদের কাছে কি হয়ে যাবে, আমাদের কাছে একটা ভালো পয়েন্ট পেয়ে যাচ্ছি, যে লোয়ার লো ব্রেক করে প্রাইস ফল হচ্ছে না, তার মানে কি, এটা ইটস আ ট্র্যাপ। তাহলে যখনই ট্র্যাপ হচ্ছে, তখন প্রাইসের মধ্যে কিন্তু একটা স্ট্রং মুভমেন্ট। আমরা যদি এখান থেকে দেখি, এই এরিয়া থেকে যদি আমরা প্রাইসকে নোটিস করি, তাহলে আমাদের এখান থেকে কতটা এসছে, 15% র্যালি হয়েছে। আবার এখান থেকে যদি দেখি প্রাইসের মধ্যে, এখানেও 15-17% হয়েছে, তারপরে তো স্টকটা কন্টিনিউ চলছে। তাহলে আমি বোঝাতে পারলাম আমরা পজিশনাল ট্রেডিং এর স্টক কিভাবে কোথা থেকে রিসোর্স নিচ্ছি। আমরা দেখলাম আজকে আরএস স্ক্যান দেখলাম, আমরা দেখলাম আমরা কোয়ার্টারলি স্ক্যান, সেখান থেকে স্টকস বেছে সেটাকে আমরা কিভাবে আমরা প্ল্যান করলাম, যে এর মধ্যে আমরা উইকলি অ্যানালিসিস রিপোর্টের মধ্যে এখানে আমরা সাজালাম কোন কোন সেক্টর গুলো যাচ্ছে, যেরকম আমি কনসিস্টেন্ট পারফর্মার ডায়মন্ড এন্ড জুয়েলারি দেখলাম, কনসিস্টেন্ট পারফর্মার রিটেলিং দেখলাম। আচ্ছা, রিয়েলটি যদি দেখি, রিয়েলটির কোন স্টকস কি আমাদের পাচ্ছি, কোয়ার্টারলি স্ক্যান, রিয়েলটি, সরি এটাকে আগে ডিলিট করতে হবে। এইবার এখানে আমাদের খুঁজতে হবে, না, রিয়েলটির কোনো সেক্টর নেই কোয়ার্টারলি স্ক্যানে। আমি যদি এখানে একবার আরএস স্ক্যানে যদি যাই, এটাই আমি কোথায় পাবো, এই কাজটাই আমি দেখাচ্ছি, এইটাই আমি কোথায় পাবো, না এখানেও নেই। এই এই যে স্টকসটা, আর স্ক্যানে যে স্টকসটা আমি একটা জায়গায় মেনটেন রাখি, এটাকে কপি করে নিয়ে আমি চলে যাচ্ছি স্টকেজ ওয়াচ লিস্ট। এখানে আর স্ক্যানের মধ্যে এটা হলো। এবার এখানে আমি এটাকে ধরে কপি করলাম, আমার স্টক ওয়াচ লিস্ট, এখানে এসে আমি পেস্ট করে দিলাম। এবার এখান থেকে ধরে আবার এগেন আমি গেলাম, আমরা সেক্টরে যে এখানে যে আমরা কোয়ার্টারলি স্ক্যান আর স্ক্যানে পাচ্ছি না, আমরা কিভাবে পাবো, স্টক ওয়াচ লিস্ট, এখানে আমাদের আরএস সেক্টর হয়ে গেল, কোয়ার্টারলি স্ক্যান হয়ে গেল,
আর একটা কি তুলবো, আর স্ক্যান থেকে তুলবো হচ্ছে মুভমেন্ট, আমাদের ফান্ডামেন্টাল স্কোর। এখানে এটাকে কপি করলাম, ফান্ডামেন্টাল স্কোরে গিয়ে পেস্ট করে দিলাম। এবার যেইগুলো ডবল এন্ট্রি আছে সেগুলো আমার অটোমেটিকলি চলে আসবে কিপ অ্যান্ড ডিলিট করে, আর নতুন স্টক গুলো থেকে যাবে। তাহলে আমি এখানে কি করব, কিপটাকে বন্ধ করে ডিলিটটাকে ওপেন রাখবো, করে এই যে কোম্পানিগুলো যারা আমার আগেও ছিল এখনো ছিল, তাহলে তাদেরকে আমার অ্যানালিসিস করার দরকার নেই। আমি এখান থেকে এটাকে ডিলিট করে দেবো। করার পর এখানে শুধু কিপ পড়ে থাকলো, সিলেক্ট অল, এই হলো। এইবার এখানে যদি আমি সেক্টর ওয়াইজ যদি চেক করি, যেরকম এখানে অ্যালকোহল, সিও, এখানে যদি দেখি অ্যালকোহল থেকে তিনখানা স্টক রয়েছে। তারপর আমি যদি চেক করি, এটাকে অল করে ডায়মন্ড, এই যে এই উইকে ডায়মন্ড অ্যান্ড জুয়েলারি আসেনি, কিন্তু আগে নিশ্চয়ই এসেছিল। আর তার যদি স্ট্রাকচার ঠিক থাকে তাহলে আমার কাছে কিন্তু অটোমেটিকলি চলে আসবে। যেমন কল্যাণ জুয়েলার্সও এসছে, তার ফান্ডামেন্টাল স্কোরও ভালো, অ্যান্ড খাজাঞ্চি জুয়েলার্সও চলে এসছে, যার ফান্ডামেন্টাল ভালো। এইভাবে আমরা কি করি, আমার যে এক্সিস্টিং যে আর এস স্ক্যান রয়েছে, ডেফিনেটলি তার মধ্যে যেই সেক্টর গুলো চলছে সেইখান থেকে কিন্তু আমি স্টকস পেয়ে যাব। এইটাই, এইখানে যে স্টকস গুলোকে নিয়ে আমি এখানে আমার আর এস স্ক্যানের লিস্টে 120 খানা স্টকস এর মধ্যে সাজানো আছে। যেমন এর মধ্যে কল্যাণ জুয়েলার্স, কল্যাণ জুয়েলার্স আমরা যদি এখানে একবার চেক করে নিই, কল্যাণ জুয়েলার্স এর এটা হচ্ছে সিম্বল, এখানে কোথায় পাচ্ছি, এই যে কল্যাণ জুয়েলার্স এর সিম্বল, এই কল্যাণ জুয়েলার্স। সেইখানে যদি আমি এখানটা এটা চেক করি, খুব সুন্দরভাবে ব্রেকআউট করেছে। এইখানটায় যদি এখন দেখি এটা আইডিয়ালি কিরকম প্যাটার্ন আসছে, এখানে এই প্যাটার্ন। তো জেনারেলি এই প্যাটার্ন কি এখানে ব্রেকআউট করে যায়, আমরা এখানে এন্ট্রি নেবো না। আমরা এখানে এটাকে ব্রেক, এই সব জায়গায় যে এসএলটা দাঁড়াচ্ছে, এখানে যে এসএল মানুষ রেখে এটা ব্রেকআউট ট্রেড নেবে, এইখানে এসএলটা হিট করার পর যখন মার্কেট এখান দিয়ে ঘুরবে, তখন আমরা এইসব জায়গায় পজিশনস বাই করার টেন্ডেন্সি করবো। ঠিক আছে, ক্লিয়ার করতে পারলাম? তাহলে আজকে আমাদের দুটো জিনিস, ভালো জিনিস, আমরা একটা জিনিস কনসেপ্ট শিখলাম, আর আমরা অ্যাপ্লাই করে নিলাম হচ্ছে আমাদের স্টকেজটাকে দেখে নিলাম যে স্টকেজটা থেকে কিভাবে ম্যাক্সিমাম আমরা নিজেদের ইউজ করতে পারবো। এইবার আমরা চলে যাই, আমাদের কি কি হয়ে গেল, সেক্টর হয়ে গেল, স্টকস হয়ে গেল। এইবার আর একটা জিনিস হচ্ছে মার্কেট ব্রেথ একবার চেক করা। মার্কেট ব্রেথের ডাটাটা আমরা তুলে নেব। মার্কেট ব্রেথ এই উইকে কেমন আছে, আগের উইকের থেকে খারাপ হলো, আগের উইকের থেকে ভালো হলো, সেটা আমরা একবার চেক করে নেব। এই হয়ে গেল। সরি সরি, এটা তো আমি ডাউনলোড তো করি না। হ্যাঁ, এখানে আমাদের উইকলি অ্যানালিসিস, ইন্ডেক্স পারফর্মিং, এইটা হচ্ছে আমাদের কত তারিখ আজকে, 22 তারিখ, 8 মাস 2026। এখানে নিফটি কি ছিল আগের উইকে, এই উইকে কত আছে, 21শে আগস্ট লাস্ট, 40%। 40%, আগে আমরা এটা তুলে নিই, তারপর আমরা অ্যানালিসিস করবো। আর এইদিকে ছিল 50%। এখানে আমাদের নিফটি 500 হচ্ছে 49, আর ওটা হচ্ছে 57। 49, আর এটা হচ্ছে 57। তারপর মিড ক্যাপ কত রয়েছে, মিড ক্যাপ হচ্ছে 53, 56। 53 আর 56, এখানে কত আছে মিড ক্যাপে, মিড ক্যাপ 150, এটা তো মিড ক্যাপ 150, হ্যাঁ, মিড ক্যাপ 150, 53, আর এটা হচ্ছে 56, 200, 53, 56। এবার আমরা চলে আসি স্মল ক্যাপে, পার্টিসিপেশন 52 আর 56, 52% আর 56%। এইবার আমাদের অ্যানালিসিস করা হবে। আচ্ছা, তার আগে আমি একবার ভিক্সটা তুলে নিই, যে আমাদের ভিক্স বাবু কি বলছে।
ইন্ডিয়া ভিক্স, INDIA, ইন্ডিয়া ভিক্স, ইন্ডিয়া ভিক্স হচ্ছে 11.20। তাহলে আমরা এখানে এই হচ্ছে 11.20%। এইবার এইবার আমরা এখানে যদি অ্যানালিসিস করি, নিফটি ব্রেথ আমাদের কিন্তু পারফরমেন্স করছে না, মানে আমাদের মার্কেটের টপ পারফর্মার, যেখানে মার্কেটের মধ্যে যার জন্য বুল রান সাস্টেন করে, FII DII যার জন্য হোল্ড করে রাখে, সেইখানে পারফরমেন্স আসছে না। তো এখানে কনসিস্টেন্টলি কিন্তু আন্ডার পারফরমেন্স আমরা দেখেই যাচ্ছি। লার্জ ক্যাপ কিন্তু আন্ডার পারফরমেন্স, সেইখানে নিফটি আমাদের 500 আমাদের ব্রেথের মধ্যে খুব একটা চেঞ্জেস হয়নি, ঠিকই আছে। নিফটি মিড ক্যাপ ইমপ্রুভ করছে, ইমপ্রুভ করেছে আমাদের ব্রেথ, তাই না? এখান থেকে যা ছিল সব থেকে হাইয়েস্ট পজিশন, না এখানে হাইয়েস্টে গেছিল, আবার এখানে হাইয়েস্টে গেছে। তাহলে এটা এগেন মিড ক্যাপ, আমি আগেই বলছি মিড ক্যাপ অনেক স্ট্রং পারফরমেন্স করছে, তো মিড ক্যাপ অলরেডি স্ট্রং। আবার স্মল ক্যাপও কনসিস্টেন্টলি পারফরমেন্স, এখানে স্লাইটলি ডিটোরিয়েট করেছে, কিন্তু তাহলেও খুব ভালোই মেনটেন করে রেখেছে। তাহলে আমরা ওভারঅল বলতে পারি যে এই পারফরমেন্সটা যখনই নিফটিও দেওয়া শুরু করবে, তখন আমরা পারফেক্টলি বুলিশ মার্কেট আমরা দেখতে পাবো। তো তার আগে স্টক স্পেসিফিক যেরকম মুভমেন্ট চলছে সেরকম কিন্তু স্টক স্পেসিফিক মুভমেন্ট থাকবে। যারা যারা মোমেন্টাম স্টাইল ফলো করছো, তাদের পোর্টফোলিও কিন্তু স্ট্রংলি গ্রো করবে। ওভারঅল মার্কেটের যদি ভার্ডিক্ট যদি আমরা বুঝি, তাহলে ওভারঅল মার্কেট পজিটিভ টেরিটোরিতে আছে, কোনো রকম কিছু আমাদের ডিটোরিয়েট হচ্ছে না। হ্যাঁ, এখানে যদি আমরা দেখি কিছু ফল, তাহলে আমরা কনসার্ন হব যে একটা উইকে আমরা বাইং পজ নিয়ে নেব, বা একটা উইকে কোয়ান্টিটি কম করে আমরা পারচেস করব, যে মার্কেট অবজারভেশন করবো যে কি হচ্ছে। কিন্তু যতক্ষণ না মিড ক্যাপ স্মল ক্যাপ না এ খুব ওভার বট জোনে চলে গেছে, অনেক বেশি ইনফ্লেটেড হয়ে গেছে, আর না নিচে আছে, মিডিলে রয়েছে, তো মার্কেটে কি ওপর নিচ হবে। কিন্তু স্টক স্পেসিফিক কিন্তু FIDI যেরকম অ্যাকশন নিচ্ছে, সেরকম অ্যাকশন নিয়ে যেই স্টকস গুলো আমাদের STP মডেলে পড়বে, RS স্ক্যানে পড়বে, সেই স্টক কিন্তু কন্টিনিউ মুভমেন্টাম করবে। কি বললাম বোঝা গেল? এই যতগুলো আজকে আমরা যা যা পয়েন্ট বললাম, যেই যেই পয়েন্ট গুলো আমি শেখালাম, সেই পয়েন্টের প্রতি যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, STP মেথডের উপরে যদি কারো কোয়ারিজ থাকে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি এর উপরেও ভিডিও বানাবো। চলো, আজকের ভিডিও আমি এখানেই শেষ করা যাক। আবার আমরা নেক্সট উইক স্যাটারডে 8টার সময় আমরা দেখা করছি। চলো, বাই।